এখনকার দিনে অনেক সময় বাবা মারা বলে থাকেন যে এখন কথা বলছে না ঠিকই, তবে পরে ঠিক কথা বলবে। তবে অনেক সময় কিন্তু দেরিতে কথা বলা বা অস্পষ্ট উচ্চারণ বা অনেক ক্ষেত্রে আবার ঠিক করে সেন্টেন্সও গুছিয়ে না বলতে পারা, এই ধরনের লক্ষণগুলো কিন্তু হতে পারে স্পিচ ডিলে বা স্পিচ ডিসঅর্ডারের মতো সমস্যার লক্ষণ। এবং ঠিক এই জায়গাতেই কিন্তু সঠিক সময় সঠিক পদক্ষেপের নাম হলো স্পিচ থেরাপি। তবে এই জায়গাতে একজন বাবা মা হিসেবে তাদের কি পদক্ষেপ থাকে, কোন সময় একজন বাবা মা হিসেবে আপনার সজাগ হওয়া উচিত, সে ব্যাপারে জানবো। আজকে স্পিচ থেরাপি নিয়ে কথা হবে। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিশিষ্ট স্পিচ থেরাপিস্ট সোমনাথ মুখার্জি। এস নিউজের পর্দায় আপনাকে স্বাগত। যেহেতু স্পিচ থেরাপির কথা হচ্ছে, তাই আমার মনে হয় শুরুতে একটুখানি যে বিষয়টা একদম পরিষ্কার করা উচিত যে বাচ্চারা বা শিশুরা ঠিক কোন বয়স থেকে জেনারেলি কথা বলতে শেখে বা কথা বলার চেষ্টা করে বা সেই সক্ষমতাটা তৈরি হয়, সেটা যদি ক্লিয়ার করতে। একটা বাচ্চা জন্মেই শুনতে পায়, একটা জন্মেই দেখতে পায়, কথা বলতে শুরু করে মোটামুটি 1 বছর বয়স থেকে। একটা 1 বছরে একটা বাচ্চা 1 থেকে 2টো ওয়ার্ড বলে, 18 মাসে গিয়ে 18 থেকে 20টা ওয়ার্ড বলে, 2 বছরে গিয়ে ওই বাচ্চাটাই প্রায় 250 মতো ওয়ার্ড বলে, 2.5 বছরে গিয়ে ওই বাচ্চাটা 400 থেকে 450 ওয়ার্ড বলে, আর 3 বছরে গিয়ে 900 ওয়ার্ড বলে। 3 বছরে একটা বাচ্চা দেখা যায় যে 3টে ওয়ার্ডের সেন্টেন্স বলে, যে মা বাইরে যাব, মা দরজা খোলো, বাবা আমাকে মারছে। এইরকম 3টে ওয়ার্ডের সেন্টেন্স 3 বছরে বলে। 2 বছরে 2টো ওয়ার্ডের সেন্টেন্স বলে, যেটাকে আমরা বলি ফ্রেশ লেভেল কমিউনিকেশন। জল খাবো, ভাত দাও, চকো দাও, চকলেট দাও, খেলবো খাবো না, এরকম সামথিং লাইক দ্যাট। আর 1 বছরের লেভেলে 1টা কি 2টো ওয়ার্ড, এর বেশি থাকে না। এটা হয়ে গেল নর্মাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। এরপরে হচ্ছে কখন ডিফার করে, মানে কখন ডিলে হয়। ডিলে মানে যদি দেখা গেল +- 6 মান্থসকে আমরা নর্মাল বলি। মানে একটা বাচ্চার বয়স 18 মাস আর সে 1টা 2টো ওয়ার্ড বলছে, এটা কিন্তু নর্মাল। আপনি আরো 6 মাস ওয়েট করতে পারেন। কিন্তু বাচ্চাটার বয়স 2 বছর, কিন্তু বাচ্চাটা একটাও কথা বলছে না বা 2-3টে ওয়ার্ড বলে, দেন ইউ নিড এ স্পিচ থেরাপিস্ট। আর স্পিচ থেরাপিস্ট মানে দেখতে হবে তার ব্যাকগ্রাউন্ড কি। কোয়ালিফিকেশন অফ এ স্পিচ থেরাপিস্ট ইজ 4 ইয়ার্স ডিগ্রি কোর্স, দেন 2 ইয়ার্স মাস্টার ডিগ্রি। এটা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে পড়ানো হয়। আর প্রতিটি স্পিচ থেরাপিস্টের একটা RCI রেজিস্ট্রেশন নাম্বার থাকে। যেমন ডক্টরস দে আর রেজিস্টার্স আন্ডার MCI, উই আর রেজিস্টার্ড আন্ডার RCI। উইদাউট RCI নাম্বার কেউ প্র্যাকটিস করতে পারে না, দ্যাট ইজ এ ক্রাইম। এক্স্যাক্টলি, একদমই তাই। এই বিষয়টায় প্রত্যেক মানুষের আমার মনে হয় সজাগ হওয়া উচিত। হ্যাঁ, মানে আপনি যাকে দেখাচ্ছেন তার প্যাড আছে কিনা, একদম, তার ডিগ্রি লেখা আছে কিনা, তার সেখানে RCI রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে কিনা। আমি একটা সেন্টারের নামে বিল দিয়ে দিলাম, এটা ঠিক না। মানে আপনি আপনার বাচ্চা সবচেয়ে দামি জিনিস, সেটা কার হাতে তুলে দিচ্ছেন। এবং গ্রাম মফস্বলের দিকে আমার মনে হয় এই দিকে আমাদের একটুখানি বেশি সজাগ হওয়া দরকার। এবং এই জায়গাতে দাঁড়িয়ে আপনি বললেন যে স্পিচ ডিলে হওয়া কোন সময় অবধি ইজ ন্যাচারাল, কিন্তু এই ক্ষেত্রে অনেক বাবা মার প্রশ্ন থাকে যে সবসময় তো স্পিচ ডিলে মানেই সেটা কোনো রকম ডিসঅর্ডারের লক্ষণ, এমন তো নয়। তাহলে পার্থক্য কোন ধরনের লক্ষণ আমরা করতে পারি? তার আগে জানতে হবে কখন স্পিচটা ডিলে হতে পারে। মানে আমার ঘরে কখন প্রবলেম হতে পারে সেটা যদি জানি, সেই প্রবলেমগুলো হবে না। যেমন দরজা ভাঙা থাকলে তখন ডাকাতি হবে বা চুরি হবে, তেমনি স্পিচ ডিলে কখন কখন না, যদি বাচ্চার হিয়ারিং লস থাকে। আর্লি আইডেন্টিফিকেশন এজ ইন্ডিয়াতে এখনও 2 বছর, মানে হিয়ারিং লস থাকলে ধরা পড়তে পড়তে 2 বছর চলে যায়। আর একটা হয় যদি বাচ্চার সব ডেভেলপমেন্ট ডিলে হয়, হাঁটা চলা বসা ঘাড় শক্ত। আর একটা হয় যদি বাচ্চাটা মারাত্মক চঞ্চল, এক জায়গায় বসছে না, আই কন্ট্যাক্ট করছে না, ইনস্ট্রাকশন ফলো করছে না, স্কুলে পাঠানো যে প্রি স্কুলে সেখান থেকে কমপ্লেন আসছে, বাচ্চাটা কোনো কথাই মন দিয়ে শোনে না, সেকেন্ড থিং অন্য বাচ্চার সঙ্গে খেলছে না, শুধু দৌড়াদৌড়ি খেলা খেলছে, তো সেক্ষেত্রেও দেখা যায় ADHD বা অটিজমের একটা থাকে। আর একটা জিনিস হয় যেটা রিসেন্টলি দেখা যাচ্ছে, হাই স্ক্রিন টাইম, মানে 3 ঘন্টা ধরে স্ক্রিন রয়েছে, বা আমার দুজনেই ওয়ার্কিং, কেয়ার গিভারের কাছে রেখে গেছে, কেয়ার গিভার সবসময় মোবাইল দিয়ে দিয়েছে, তাতে ভার্চুয়াল অটিজম হচ্ছে। তাতে কি হয়, বাচ্চাটি ওই স্ক্রিন দেখে দেখে সবসময় ওর মধ্যেই ইউজ টু হয়ে আছে। তখন এ ধরনের কেসে আমরা দেখি যে ল্যাঙ্গুয়েজ এজ আর ক্রোনোলজিক্যাল এজ, মানে বাচ্চাটার কত বয়স আর ল্যাঙ্গুয়েজ এজ কত। ধরুন একটা বাচ্চার ল্যাঙ্গুয়েজ এজ 3 বছরে আমার কাছে এলো, তাহলে তার ক্রোনোলজিক্যাল এজ 3 বছর, তাহলে তার ল্যাঙ্গুয়েজ এজ হওয়া উচিত 3 বছরের। কিন্তু আমরা দেখলাম যে সে 200 থেকে 250টা ওয়ার্ড বলে, তার মানে তার ল্যাঙ্গুয়েজ এজ 2 বছর। এটা কিন্তু ভার্চুয়াল অটিজমের কারণ হতে পারে। কিন্তু যদি দেখা গেল তার ল্যাঙ্গুয়েজ এজ 2 বছরেরও কম, 18 মাস বা 1 বছর, সেক্ষেত্রে ডেফিনেটলি কোনো প্যাথোলজি আছে। আইদার হিয়ারিং লস হতে পারে, বা আইদার কোনো অটিজম হতে পারে, বা ADHD হতে পারে, সেটা রুল আউট করতে হয়। একদমই তাই। এবং বর্তমান সময় দাঁড়িয়ে আমরা
অলমোস্ট বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ সময়টা সেন্স আসার পর থেকেই মোবাইল বা স্ক্রিনের উপর একটা নির্ভরশীলতা, এবং বাবা মার এখানে অনেকটাই ভূমিকা রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি এই যে স্ক্রিনের প্রতি একটু নির্ভরশীলতা বেশি হয়ে যাওয়া, এটা কি আমাদের স্পিচ ডিলে করে দিচ্ছে এবং এর ফলে কি সমস্যাগুলো আরো বাড়ছে? দেখুন, একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যখনই আমরা কিছু ফাস্ট মুভিং জিনিস দেখছি কন্টিনিউয়াসলি, সেটা আপনি রিলসই দেখুন যাই দেখুন, তখন কিন্তু আপনার ওটা সাম সর্ট অফ মানে কি হচ্ছে, আপনি ইনভলভ, আপনি কোনো অডিটরি ফিডব্যাক পাচ্ছেন না। আমরা শিখি কিন্তু শুনে শুনে। এবার একটা ফাস্ট মুভিং ল্যাঙ্গুয়েজ, যেমন সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কার্টুন দেখছে, তাতে কিন্তু বাচ্চারা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইম্পসিবল। এটা চমস্কি থিওরি বলে, until or unless your first language has been acquired, second language acquisition is impossible. First language acquisition proper না হলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কখনোই ভালোভাবে অ্যাকুয়ার হতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটা স্ক্রিন দেখে দেখে অ্যাডিক্টেড হয়ে যায়, না দেখালে খাবো না। তার মেথড থাকে, সেটাও আপনাকে কোনো স্পিচ থেরাপিস্ট বলে দেবে যে স্ক্রিনটা কীভাবে অফ করবেন, কতটা সময় কম দেখাবেন। বা দেখতে পারে আমরা কি বলি যে আপনি এক গাল খাওয়ানোর পরে পজ করে দিন, খেয়ে নিলে তারপরে চালান। তাহলে আইডিয়ালি হয়তো বাচ্চাদের খেতে 40 মিনিট সময় লাগছে, কিন্তু স্ক্রিন টাইমটা হচ্ছে আইডিয়ালি 10 মিনিটের, কারণ সবসময় তো চলছে না। ও যতক্ষণ খাচ্ছে ততক্ষণ স্ক্রিনটা চললো, খাওয়া বন্ধ, স্ক্রিন বন্ধ। একদমই তাই। এবং এক্ষেত্রে আমার মনে হয় যে শিশুদের ক্ষেত্রে কমিউনিকেশন যে মানে ক্ষমতাটা আমাদের, সেটা মনে অনেকটা কমে যাচ্ছে এই ডিজিটাল যুগে। এখন একটা অন্য বাচ্চার সঙ্গে মিশছে না, বাবা মা দুজনেই ওয়ার্কিং, নিউক্লিয়ার ফ্যামিলি, দাদু দিদা নেই, প্লাস যেটা প্রবলেম হচ্ছে সবসময় স্ক্রিন। তো বাচ্চারা কি হচ্ছে, অ্যাটেনশন খারাপ হয়ে যাচ্ছে। আমরা বলি কথা বলার আগে প্রি লিঙ্গুইস্টিক স্কিল ইজ ইম্পর্টেন্ট। হোয়াট ইজ প্রি লিঙ্গুইস্টিক স্কিল? সিটিং হ্যাবিট, আই কন্ট্যাক্ট, অ্যাটেনশন স্প্যান, এই সবকটাই এফেক্টেড থাকছে। এবং তার জন্য কি হচ্ছে, ন্যাচারাল লার্নিংটা সুইচ অন হচ্ছে না। আমার আপনার সবার মধ্যে একটা এলইডি থাকে। এলইডিটা কি? থিওরিটা গিভেন বাই চমস্কি। এলইডি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, যেটা অটোমেটিক্যালি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে কাজ করে। যেমন আপনি ব্যাঙ্গালোরে গেলেন, কি ওখানে কিন্তু আপনি চুপচাপ শুনবেন যে কানাডা ভাষায় কি বলছে, ও ওয়ান্নাক্কাম বলছে, ওয়ান্নাক্কাম মানে নমস্কার, তাহলে আপনি লার্ন করতে শুরু করবেন। এই ডিভাইসটা সবচেয়ে মানে অ্যাক্টিভ পজিশনে থাকে 0 to 3 ইয়ার্সে। এই জন্য দেখা যায় 0 to 3 এর মধ্যে বাচ্চারা 2-3টে ল্যাঙ্গুয়েজও শিখে যায়, অসুবিধা হয় না, খুব ফাস্ট থাকে। হ্যাঁ, এবার যদি এলইডিটা সুইচ অন না হয়, বাচ্চাটা কিন্তু মাদার টাংটাই অবদ্ধ থেকে যায়, বুঝতে পারে না। আর তার সঙ্গে যদি প্যাথোলজি অ্যাড হয়, যেমন ধরুন অটিজম বা এডিএসডি, সেক্ষেত্রে লার্নিংটা আরও এফেক্ট হয়ে যায়। একদমই তাই। এবং এই ধরনের সমস্যা যখন বাবা মারা আপনাদের কাছে নিয়ে আসছে, তখন স্পিচ থেরাপির যে প্রসেসটা, সেটা যদি একটুখানি ইন্ট্রোডিউস করা। প্রথমে আমরা একটা অ্যাসেসমেন্ট করি যে কি লেভেলে বাচ্চাটা আছে, কেন হচ্ছে। যেমন প্রথমে হয়তো এডিসিএল করলাম, অটিজম ডায়াগনস্টিক চেকলিস্ট করলাম, ডিস বলে একটা টেস্ট হয়, বা একটা ওয়েসিস কার্টিস আমরা করে দেখলাম যে বাচ্চাটা কতটা পিছিয়ে আছে। তার সঙ্গে যদি আমার মনে হয় যে না, বাচ্চাটার অটিজমের সাইন আছে, তখন আমরা সাইকোলজিস্টের কাছে পাঠাই ফর টেস্টিং পারপাস, যে ওর আদৌ অটিজম আছে কিনা। এবার একটু বেশি বয়সের বাচ্চা, 3.5 হয়ে গেছে, তখন আমরা এডিএসডিটাও দেখি। এরপরে যখন আমাদের প্যাথোলজিটা কনফার্ম হয়ে গেল যে না, এর হিয়ারিং লস থাকতে পারে, এর অটিজম থাকতে পারে, এর এডিএসডি থাকতে পারে, বা কোনোটাই নেই, এটা হয়তো সিম্পল কেস অফ ইনঅ্যাডিকুয়েট স্টিমুলেশন, মানে বাবা মা টাইম দেয়নি, প্রচুর মোবাইল টিভি দেখেছে, দাদু দিদা প্রচণ্ড প্যাম্পার্ড চাইল্ড করে রাখে, সেই জন্য শিখছে না। সেক্ষেত্রে আমরা কি করি, তখন আমরা অ্যাজ পার দ্য ডায়াগনোসিস ট্রিটমেন্টটা চালু করি। যেমন অটিজমের ট্রিটমেন্ট আর এডিএসডি ট্রিটমেন্ট সেম না। আচ্ছা। আবার হিয়ারিং লসের ট্রিটমেন্ট, স্পিচ থেরাপি আলাদা। এটাকে বলা হয় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। এবং এটা স্টেপ বাই, যে কোনো আপনি প্রফেশনাল ভালো কাউকে দেখালে সে আগে ডায়াগনোসিসটা করবে। অ্যাজ পার ডায়াগনোসিস আমরা এসটিজি আর এলটিজি ডিসাইড করি। হোয়াট ইজ এসটিজি? শর্ট টার্ম গোল, মানে নেক্সট 3 মাসে বাচ্চাটা কোথায় থাকবে। কারণ আজীবন তো থেরাপি চলে না, 1 থেকে 1.5 বছর। তার মধ্যে বাচ্চাটাকে মেন স্ট্রিমিং করাতে হয়, মেন স্কুলে পাঠানো, ভালো জায়গায় পড়বে, ভালো স্কুলে পড়বে, কথা বলাটা শিখবে। এটা যে কোনো ভালো থেরাপিস্টের টার্গেট থাকে। এসটিজি এলটিজি যখন ডিসাইড হয়ে গেল, সেটা আমরা প্যারেন্টসের সঙ্গে ডিসকাশন করি। তারপরে হয়তো ওয়ান্স ইন এ উইক আর টুয়াইস ইন এ উইক ডাকা হয়। আর এর সঙ্গে যদি অ্যাসোসিয়েটেড কিছু লাগে, যেমন অকুপেশনাল থেরাপি বা ধরুন বিহেভিয়ার থেরাপি, সেটা আমরা রেকমেন্ড করি। একদম, এটা আপনি উল্লেখ করলেন, সেই কথা ধরে যাব যে অনেকেরই এটা একটা প্রশ্ন বা বলা যেতে পারে একটা ডাউট, যে এই ধরনের থেরাপি একবার স্টার্ট করলে হয়তো দীর্ঘদিন বা কবে শেষ হবে তার কোনো ঠিক নেই, বা এরকম কি কোনো একটা মাইন্ডসেট থাকা উচিত? ট্যাপার করে, ট্যাপার মানে ধরুন আমার কাছে একটা বাচ্চা এসছে, তার ল্যাঙ্গুয়েজ 2 বছর, মানে সে 200-250 কথা বলে, আর সে আজকের ডেটে তার বয়স 3 বছর, তাই তো? এবার আমরা ডায়াগনোসিস করলাম যে বাচ্চাটার অন্য কোনো প্রবলেম নেই, সিম্পল ডিলেড স্পিচ আছে। নেক্সট 6 মাসে আমার টার্গেট হবে গত 1 বছরটা কভার করা।
প্লাস 6 মাসে তো আরও হতো, তাহলে সেই 6 মাসটাও কভার করতে হবে। তার মানে প্রতি মাসে ওর ইমপ্রুভমেন্ট হওয়া উচিত 3 মাসের মতো। এর মাইলস্টোন থাকে, যেমন আপনার বা আমার আগে ঘাড় শক্ত হয়েছে, তারপরে আমরা পাল্টি খেয়েছি, তারপরে আমরা বসেছি, এইভাবে জিনিসটা চলে। তো ঠিক তেমনি ল্যাঙ্গুয়েজও কতগুলো প্যারামিটার থাকে, মাইলস্টোন থাকে। এবার আমরা ওটা এসটিজিতে ডিসাইড করি যে নেক্সট 3 মাসে আমরা কী করব, সেই মতো ফ্রিকোয়েন্সি অফ থেরাপি ডিসাইড করা হয় এবং সেটা বাবা মার সঙ্গে শেয়ার করা হয়। এবার যত দিন যাবে নাম্বার অফ সেশনস কমবে। প্রথম হয়তো সপ্তাহে 2 দিন আসছিল, 2 মাস পরে সপ্তাহে 1 দিন, তার 3 মাস পরে দেখা গেল 15 দিনে 1 দিন, তার 3 মাস পরে দেখা গেল 3 সপ্তাহে 1 দিন, তারপর আইডিয়ালি মাসে 1 দিন, এবার ডিসচার্জ। একদম এটাই রুল। একদম। আর এই জায়গায় দাঁড়িয়ে আমি যেহেতু শুরুতেই উল্লেখ করলাম যে সঠিক সময়ে এই যে সঠিক পদক্ষেপটা, এটা কতটা ইম্পর্টেন্ট। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা বলবো 2 বছর হয়ে গেছে, বাচ্চা কথা বলছে না, ইউ শুড কনসাল্ট ইমিডিয়েটলি। 1.5 বছর বয়স, বাচ্চা আই কন্ট্যাক্ট করছে না, বসছে না, দৌড়ে বেড়াচ্ছে, আপনি হয়তো বাড়ির কাছে প্রি স্কুল দিয়েছেন, প্রি স্কুল বলছে ওকে বসানোই যাচ্ছে না, গো টু এ স্পিচ প্যাথোলজিস্ট ইমিডিয়েটলি। একদমই তাই। এবং মানে লাস্ট বাট নট দ্য লিস্ট যে প্রসঙ্গটা তুলবো সেটা হচ্ছে এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে অ্যাজ এ পেরেন্টস বা বাবা মায়েদের ভূমিকাটা আমার মনে হয় সব থেকে বেশি। এক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করতে পারে একজন বাবা মা? প্রথম কাজ হচ্ছে কনসিয়াস হওয়া। প্রচুর পেরেন্টস আমরা এরম পাই, ডিনায়াল আছে, আমার বাচ্চা কিছু নেই। অনেকে বলে আমাদের ফ্যামিলিতে তো 3.5 বছরে কথা বলেছে, কেউ 5 বছরে কথা বলেছে। দেখুন, এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পলস। 7 ফুটের লোক হয়, কিন্তু আমরা কি 7 ফুটের লোকের এক্সাম্পল দিই না আমরা বলি ইন্ডিয়ানদের অ্যাভারেজ হাইট 5.5 ফুট? ফার্স্ট হচ্ছে অ্যাকসেপ্টেন্স, যে হ্যাঁ আমার বাচ্চাটা অন্য বাচ্চার থেকে একটু আলাদা। লেট মি কনসাল্ট করার পর যদি কিছু মনে নয়, আপনাকে ভালো থেরাপিস্ট বলেই দেবে যে না এখন দরকার নেই, ওয়েট অ্যান্ড ওয়াচ, আপনি এগুলো করুন, মাসে 1 বার আসুন। আর যদি কোনো কনসার্ন থাকে আমরা ইমিডিয়েটলি টেস্ট করতে পাঠাই। এখন 18 মাস থেকে টেস্ট করা যায়। 18 মাসের কোনো বাচ্চা এলে আমরা এমচ্যাট করতে পাঠাই, দেখি তার লো রিস্ক, হাই রিস্ক আর মডারেট রিস্ক কী থাকছে। মিডিয়াম রিস্ক থাকলে ভয় পাওয়ার কিছু নেই, লো রিস্ক থাকলে আরও ভয় পাওয়ার কিছু নেই, হাই রিস্ক থাকলে আমরা বলি না, দিস ইজ হাই টাইম, শুধু স্পিচ থেরাপিতে হবে না, আপনি অকুপেশন থেরাপি চালু করুন, বাবা মার ট্রেনিং চালু করুন। তো এটা যত তাড়াতাড়ি আইডেন্টিফিকেশন হয়। দেখুন, এখনকার যুগে আর্লি এজটা খুব ফ্যাক্টর। আমাদের সময় 5 বছরে স্কুলিং শুরু হতো, এখন কিন্তু স্কুলিং 1.5-2 বছরে শুরু হয়। আর এখন দেখা গেছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিশন আর রিলেটেড। ইফ ইউর ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন ডিলেড, ইউর কগনিশন হ্যাজ টু বি ডিলেড। লার্নিং স্লো হয়ে যায়। মানে আপনি আপনার বাচ্চাটা দেরিতে কথা বলছে ভাবছেন না, কিন্তু আলটিমেটলি স্লোলি একটা স্লো লার্নার তৈরি হচ্ছে বাড়িতে। দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। একদমই তাই। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে যেহেতু মানে কম বেশি বেশিরভাগ জনই ওয়ার্কিং থাকছেন বাবা মায়েরা, এবার সেই জায়গায় দাঁড়িয়ে বাড়িতে তো একটা বড় ভূমিকা পালন করতে হচ্ছে বাবা মাকে। তো সেই জায়গায় কি উপায় বা আপনি কি বলবেন এক্ষেত্রে? প্রথম কাজ হচ্ছে বাবা মা ব্যস্ত থাকতেই পারে। অনাথ আশ্রমের বাচ্চা কি কথা বলে না? বলে তো। কেয়ার গিভারকে আমি কিভাবে ম্যানেজ করছি? কেয়ার গিভারও মোবাইল দেখছে, সে কেয়ার গিভার দাউদিদা হতে পারে, কোনো নার্সও হতে পারে, অন্য কেউ হতে পারে, বা বাচ্চাটিকেও মোবাইল দিয়ে রাখছি। ডিজিটাল ডিটক্স ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আমি বাড়িতে যখন থাকছি কতটা সময় বাচ্চাটাকে দিচ্ছি। আমি নিজেও বাচ্চাটিকে বাড়িতে থেকে সময় দিচ্ছি না। অনেক সময় আমরা চাইল্ড কেয়ার লিভ নিতে বলি, অনেক সময় বলি পেরেন্টসদের মধ্যে একজন অল্টারনেটিভ করে ডিউটি করুন, অনেক সময় বলি স্যাটারডে সানডেটা পুরো দিন, অনেক সময় বলি ওকে পার্কে নিয়ে যান, কাছাকাছি প্রি স্কুলে ভর্তি করুন। দেখুন, ইচ্ছা থাকলে উপায় হয়। একদম একদম, থ্যাংক ইউ। এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সেটা হচ্ছে ভাষা শুধু তো মাত্র যে একটা কথা বিনিময় সেটা তো নয়, বা শব্দের বিষয় তো নয়, এটা একটা আমাদের ভাব বিনিময় বা আমরা কি ভাবছি সেটাকেও একটা আদান প্রদানের মাধ্যম বটে। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সঠিক সময় সঠিক পদক্ষেপই একটা শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই আলোচনা যদি কোথাও গিয়ে একজন বাবা মাকেও সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে, তাহলে সেটাই হবে আমাদের জন্য একটা সাফল্য। ক্যামেরা অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।